আসসালামু আলাইকুম, আমি সাকিব খান বলছি। তো আমি আপনাদের জন্য আজকে একটি বই রিভিউ করব। বইটার নাম হচ্ছে আমার ফাঁসি চাই, লিখেছেন মতিউর রহমান রেন্টু। তো এই বইয়ের একটা স্পেশালিটি হচ্ছে এই বইটি 24 বছর আগে পাবলিশড হয়েছিল, কিন্তু 24 বছর পরে এই বইটি হঠাৎ বেস্ট সেলার হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে এই বইটি বেস্ট সেলার, এবং এই বইটি অর্থাৎ 5 অগাস্ট শেখ হাসিনার পতনের পরে এই বইটা হঠাৎ করে প্রচুর জনপ্রিয়তা পেয়ে গেছে। তো এই বইটি 1999 সালে পাবলিশড হয়েছিল, কিন্তু এই বইয়ের কিছু সেন্সিটিভ পলিটিক্যাল ভিউ পয়েন্টের কারণে এই বইটা নিষিদ্ধ হয়ে যায়। তো এই নিষিদ্ধ বইটি নিয়ে আজকে আমি কথা বলবো, তো আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমি এই বইয়ের রিভিউটা করাটা খুবই জরুরি মনে করছি, বিকজ এই বইটির উপরে কিছু ইউটিউবার রিভিউ দিয়েছে, কিন্তু তারা মূল পয়েন্ট মিস করেছে। মানে লেখক যে কি বোঝাতে চাচ্ছে এই বইটি লিখে, তারা সেটাই তাদের রিভিউতে মিস করেছে। তো আমি আশা করি লেখক যে কথাটা বলতে চাচ্ছিল সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আচ্ছা, তো প্রথমে লেখক পরিচিতি। লেখক হচ্ছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। উনি একজন মুক্তিযোদ্ধা। সবচেয়ে বড় পরিচয়, তিনি শেখ হাসিনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। শুধু তিনি না, তার স্ত্রী ময়না রহমান, কিন্তু তাকে এই বইতে মিসেস রেন্টু হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার স্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের লোক ছিল। শুধু কাছেরই না, মানে শেখ হাসিনার বডি মাসাজ করে দিতেন তার স্ত্রী, এতটা কাছের এই দুজন ছিল, ধরতে গেলে কাজের লোকের মতো। কিন্তু পরবর্তীতে মিস্টার মতিউর রহমান রেন্টু এবং তার স্ত্রীকে শেখ হাসিনা অবাঞ্ছিত ঘোষণা করেন। তো কেন করেন, এই কথাগুলো এই বইতে উনি লিখেছেন। আর এই বইটার টাইটেলটা দেখুন, এখানে লিখেছে কি, আমার ফাঁসি চাই, প্লিজ হ্যাং মি। এটা কেন, একটা মানুষ কেন মৃত্যুদণ্ড চায়? যে এমন একটা অপরাধ করেছে যে তার প্রকৃত শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে। সো সেই কারণেই এই লেখক একটা নিজের উপরে অপরাধ বোধ কাজ করছে, যে আমি অনেক বড় অপরাধী, আমাকে প্লিজ ফাঁসি দিয়ে দিন, আমি অনেক বড় ক্রাইম করেছি। তো কী ক্রাইম করেছেন আমরা এই বইতে পড়ব। আচ্ছা, এই বইয়ের একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, এই বইটা 24 বছর আগে লেখা হয়েছিল। বইটি পাবলিশ হয়েছিল 99 সালে, কিন্তু এই বইতে যে কথাগুলো লেখা আছে শেখ হাসিনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোতে, বিকজ শেখ হাসিনাকে খুব কাছাকাছি দেখেছেন। তো সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি কেউ আগে পড়তো, মানে 1 বছর আগেও যদি কেউ পড়তো, বিশ্বাস হতো না। আমিও যদি পড়তাম এই বইটা, আমার কাছে মনে হতো যে না, ওই লোকটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। একটা মানুষ শেখ হাসিনা, তাকে আমরা টেলিভিশনে দেখি এত বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, ভাষণ দেয়। তো এই মানুষটা এত ছোট লোক হতে পারে, এত নিকৃষ্ট, এত ছোট লোকই হতে পারে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আমিও বিশ্বাস করতাম না যদি আমি এই বইটা আগে পড়তাম। বাট 5 অগাস্টের পরে আমরা যত জানতে পারলাম আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যত কুকীর্তি, এগুলো জানার পর আমাদের কাছে এই বইটা এখন অনেক বিশ্বাসযোগ্য মনে হয় যে হ্যাঁ, ঠিকই 24 বছর আগে শেখ হাসিনার ব্যাপারে যা যা বলেছিল, এখন ওই জিনিসগুলো ঠিকই আছে, একই জিনিস, ইট ইজ দ্য সেম থিং। বিকজ সেই শেখ হাসিনা যে 24 বছর আগে ছিল, এখনও সেই শেখ হাসিনাই আছে, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সে ওই একই মানুষ। তো এই বইতে অনেক কিছু লেখা আছে, সব কিছু তো বলে শেষ করা সম্ভব না, বাট আমি চেষ্টা করব এই বইয়ের সারমর্মটা বোঝানোর জন্য। আসলে এই বইয়ের মেইন পয়েন্টটা বোঝাচ্ছে শেখ হাসিনার পার্সোনালিটি এবং তার রাজনীতিটা কি, এবং সে কীভাবে আওয়ামী লীগকে তার চিন্তার মতো ব্যবহার করেছেন। 1975 সালে যে শেখ মুজিবুর রহমান সপরিবারে তাকে হত্যা করা হয়। তো তার শেখ মুজিবুর রহমানের হত্যার পর বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি একটি সশস্ত্র আন্দোলন গড়ে তোলেন, এবং সে ভারতের আগরতলায় চলে যান, এবং তার সাথে যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা আওয়ামী লীগকে পছন্দ করে, মুজিবকে ভালোবাসে, এরকম কিছু মুক্তিযোদ্ধারাও তার সাথে ভারতে যোগ দিল। এর সাথে রেন্টু, উনি যেহেতু আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, তিনি আওয়ামী লীগের অনেক বড় একজন আওয়ামী লীগার ছিল,
আওয়ামী লীগ সাপোর্টার ছিল, সেও এটা সহ্য করতে পারেনি। সে অনেক জায়গায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় সে মিছিল করার চেষ্টা করেছিল শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদে, বাট সে দেখলো কোনো সাপোর্ট পাচ্ছে না আওয়ামী লীগের পার্টির মেম্বারদের কাছ থেকে। আওয়ামী লীগের নেতারাই কোনো ইন্টারেস্টেড ছিল না, ইভেন কেউ আসতো না শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদে। তো সে খুব আশ্চর্য হয়ে গেল যে এই লোকটা জাতির পিতা, ৭১-এর এত বড় একজন সংগ্রামী নেতা, কিন্তু তার এত বড় একটা ঘটনা ঘটলো, তার সপরিবারে তাকে নিহত করা হলো, খুন করে ফেলানো হলো, কিন্তু এরপরেও কেউ আন্দোলনে অথবা এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না। তো সে যাই হোক, সে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল ভারতে, এবং তার তো ট্রেনিং ছিলই, তারা ভারতীয়রা জাস্ট অস্ত্র দিল তাকে। এরপরে তারা একটা ব্যাটালিয়ন নিয়ে বাংলাদেশে ঢুকলো, কিন্তু ভারত তাদেরকে বলে দিছিল যে তোমরা শুধু হিন্দু গ্রাম দিয়ে যাবা, মুসলমান গ্রামে যাবা না। তো তারা হিন্দু গ্রাম দিয়ে ক্রস করতে লাগলো, এবং হিন্দুরা তাদেরকে অনেক সহায়তা করতো। কিন্তু যখনই সামনে দেখলো যে আর কোনো হিন্দু গ্রাম নেই, মুসলমান গ্রামে আসতে হবে, তো মজার কথা হচ্ছে যে যখনই তারা মুসলমান গ্রামে ঢুকলো, তাদেরকে বলার চেষ্টা করলো যে দেখেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার প্রতিবাদে আমরা সশস্ত্র সংগ্রাম করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। তো ঠিক আছে, কিন্তু ওরা দেখলো যে গ্রামের লোকরা তাদের সাথে বেইমানি করলো, মানে অর্থাৎ পরের দিন দেখলো যে খাসির গোস্ত রান্না হচ্ছে, খুব খাওয়া দাওয়া হচ্ছে, আয়োজন, কিন্তু গ্রামে কোনো মহিলারা নাই, কিছু পুরুষরা, আবার বাকি কেউ নাই। কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে তাকে চারিদিক দিয়ে তাদের এই গ্রামটা আর্মিরা ঘিরে ফেলছে, মানে তারা আর্মিদেরকে বলে দিছে। সে শুরু হলো আর কি যুদ্ধ, এবং তারা অনেক কষ্টে ওই আর্মিদের ব্যারিকেড থেকে বের হয়ে গেল। বাট যেই গ্রামে যায় সেখানে গ্রামের লোকরা তাদের সাথে বেইমানি করে, কেউ তাদেরকে সমর্থন করে না। অর্থাৎ লেখক বোঝানোর চেষ্টা করতেছে যে শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছে, কিন্তু এর বিচারের জন্য কেউ চাচ্ছে না, কোনো জনগণ এর বিচার চাচ্ছে না, ওটা জনগণ খুশি শেখ মুজিবুর হত্যাতে, এবং এটা সে প্র্যাকটিক্যালি দেখছে। পরবর্তীকালে সে এটা এক্সপ্লেন করে যে তাদের যে সশস্ত্র আন্দোলনটা কীভাবে ফেইল্ড হইলো আর কি, ফেইল্ড ক্যাম্পেইন আর কি। এখানে উনি বলেছে যে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, যখন সে মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশে কখনো খাদ্যের অভাব হয়নি, তারা সবসময় গ্রামবাসীর কাছে ফুল সাপোর্ট পেয়েছে, আশ্রয় পেয়েছে, খাদ্য পেয়েছে, সব কিছু পেয়েছে, কখনো তার ক্ষুধার্ত হতে হয়নি। মুক্তিযুদ্ধ তারা করেছেন, কিন্তু কখনো ক্ষুধার্ত অবস্থায় মুক্তিযুদ্ধ করেননি। কিন্তু যখনই শেখ মুজিবুর রহমানের প্রতিবাদে উনি সশস্ত্র সংগ্রাম করছে, তখনই তার অনেক দিন না খেয়ে থাকতে হয়েছে, কারণ গ্রামবাসীরা তাকে খাওয়া দিতে চায় না, আশ্রয় দিতে চায় না। এটা একটা বিশাল বড় একটা কষ্ট। তো এই জন্যই বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ সফল হয়েছিল কারণ বাংলাদেশের সমস্ত জনগণ মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছিল, এবং বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধাদেরকে যে খাদ্য, রসায়ন ইত্যাদি যারা সাপোর্ট করেছিল সাপ্লায়ার হিসেবে, এই ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত জনগণ, মুক্তি বাহিনী যেহেতু মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করছে, মানে তারাও যুদ্ধে পার্টিসিপেট করছে। কিন্তু শেখ মুজিবুর হত্যার পর তারা যে সশস্ত্র সংগ্রাম করছেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ রেডি ছিল না, বাংলাদেশের জনগণ তাদেরকে সাপোর্ট দেয় নেই, এই জন্য তাদের ক্যাম্পেইন মিজারেবলি ফেল করেছে। সো একটা গেরিলা বাহিনী জনগণের লোকাল পিপলের সাপোর্ট ছাড়া কখনো চলতে পারে না। তো এখানে উনি পুরোপুরিভাবে ক্লিয়ারলি বলেন নেই, বাট কিছু ইন্ডিকেট দিয়েছেন যে সেটা হচ্ছে যে এক মহলের শক্তির কথা বলছে, মানে ভারত বাংলাদেশকে সবসময় কন্ট্রোলে রাখতে চায়, বাংলাদেশের আধিপত্য নিতে চায়। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের, 1 নাম্বার। সো এটার কারণে যেহেতু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে, তো ভারতের মিশন তাদের একটা তাবেদারি এক নেতাকে বাংলাদেশে বসাবে এবং রাষ্ট্র চালাবে। প্রথমে তারা খালেদ মোশাররফকে ক্ষমতায় বসায়, কিন্তু সে 2-3 দিনের বেশি টিকতে পারে নাই, জিয়াউর রহমান ক্ষমতায় এসে পড়ে। তো ভারতের নাম্বার 1 টার্গেট ছিল জিয়াউর রহমান, যে তাদের টার্গেট ছিল যে জিয়াউর রহমানকে সরাতে হবে এবং শেখ হাসিনাকে অথবা তাদের একজন তাবেদারি কাউকে বসাতে হবে বাংলাদেশের ক্ষমতা। তো জিয়াউর রহমান যে ভুলটা করেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া,
এবং শেখ হাসিনা যখনই বাংলাদেশে ঢুকলো, ভারতের যে ষড়যন্ত্র, যে প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করলো। তো এখানে বলা হচ্ছে যে জিয়াউর রহমানের হত্যার বিষয়, যে 1981 সালের 23 এবং 24 মেতে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে 71 ও 75 যোদ্ধাদের, মানে 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে এরকম একটা যোদ্ধাদের নিয়ে এবং সেনাবাহিনীর কিছু রিটায়ার্ড অফিসারদের সাথে একটা গোপনে বৈঠক হয়। এবং এই বৈঠকে কর্নেল শওকত আলী, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের এমপি হয়েছিল, কর্নেল শওকত আলী তাদেরকে হত্যাকালীন ও হত্যার পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। এখানে তিনি এটাও বলেন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই বিষয়ে অবগত আছে। মানে একটা প্ল্যান হয়ে যায় যে জিয়াউর রহমানকে হত্যা করা হবে। তো তাদের প্ল্যান ছিল, প্রথম প্ল্যান ছিল যে জেনারেল মঞ্জু জিয়াউর রহমানকে হত্যা করবে চিটাগাঙে, এবং এটাই ফুলফিল প্ল্যান ছিল। এবং তাদের পরিকল্পনা মতো জেনারেল মঞ্জু জিয়াউর রহমানকে হত্যা করে। আচ্ছা, তো এটা ভারতের একটা প্ল্যান ছিল যে ঠিক আছে জিয়াউর রহমানকে যেতে হবে, বিকজ জিয়াউর রহমান কখনো ভারতের দালাল হবে না। তিনি তার একটা মাইন্ডসেট নিয়ে কাজ করে, বাংলাদেশ ফার্স্ট আইডিওলজি নিয়ে কাজ করে, এবং এই জন্য তাকে হত্যা করতেই হবে। মানে তাদের একটা প্ল্যান ছিল যে জিয়াউর রহমানকে হত্যা করবে, তারপর জেনারেল মঞ্জু হবে প্রধান দেশের, এরকম একটা তাদের ভারতের একটা প্ল্যান ছিল। কিন্তু এই প্ল্যানটা আবার নষ্ট হয়ে যায়। মানে এটার কারণ হচ্ছে জিয়াউর রহমান হত্যার পর বাংলাদেশের জনগণ যে এত ক্ষেপে যাবে। জিয়াউর রহমানের জানাজায় 20 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত রাগ হয়ে গেছিল, একটা বিপ্লবের একটা আবহ তৈরি হয়ে গেছিল। এটা ভারত প্রস্তুত ছিল না। ভারত এবং আওয়ামী লীগ মনে করছে যে শেখ মুজিবুর যেরকম মারছে সবাই চুপ আছে বাংলাদেশে, জিয়াউর রহমানকে মারলেও সবাই চুপ থাকবে। তো এই কারণে তারা জিয়াউর রহমানকে হত্যা করে, এবং বাট তাদের প্ল্যানটা আবার একটু বিফলে চলে যায়। তো এই জন্য জেনারেল এরশাদ বাধ্য হয়ে তড়িঘড়ি করে জেনারেল মঞ্জু এবং অন্যান্য যারা ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আচ্ছা, কেস ফিনিশ। এরপরে মানে যেটা সংবিধান অনুযায়ী যেটা হয়, জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে শেখ হাসিনা তো একজন আছে, বাংলাদেশের একমাত্র ভিলেন, তিনি তো আসেনি, তিনি তো বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। নো, সো সে কী করলেন? অ্যাকর্ডিং টু দিস বুক, তিনি শেখ হাসিনা এরশাদকে কয়েকবার 4-5 দফা বৈঠকে করেন এবং তাকে নিয়মিতভাবে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকেন যে আপনি প্লিজ ক্ষমতা নেন। এরশাদকে ক্ষমতা মানে সেনা মার্শাল ল করে সেনা ক্ষমতা নেওয়ার জন্য এই শেখ হাসিনা বারবার তাকে আমন্ত্রণ জানাতে থাকে এরশাদকে, এবং এটাও বোঝানো হয় যে বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, আবার আওয়ামী লীগও আপনার সাথে আছে। হ্যাঁ, আওয়ামী লীগ আমরা সবাই আপনার সাথে আছে, আপনি প্লিজ ক্ষমতা দখল করে ফেলেন। মানে মেইন টার্গেটটা এবার ছিল যে এরশাদ ক্ষমতায় থাকবে আর পিছনে শেখ হাসিনা তাকে কলকাঠি নাড়বে, মানে হাতের পুতুল হবে এরশাদ। এটা তাদের একটা প্ল্যান ছিল, কারণ পিছনে তো ভারত আছে, রাইট? শেখ হাসিনার পিছনে তো ভারত আছে, সবচেয়ে বড় একটা সুপার পাওয়ার তার পিছনে আছে। সে 1982 সালের 24 তারিখে, মার্চের 24 তারিখে জেনারেল এরশাদ বিনা বাধায়, বিনা বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন, এবং পরের দিন আবার কলার ধরে নিয়ে এসে রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা ও তার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিলেন, এ মর্মে ভাষণ দিতে বাধ্য করে। অশীতিপর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার প্রাণ ভয়ে কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক আইন জারি করলেন, এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি AFM হাসানুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি। শেখ হাসিনার গোপন আমন্ত্রণে ও সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসল। এই যে শুরু হলো, এরপর
যখনই এরশাদ শেখ হাসিনার হাত থেকে চলে যেত, লাইক সে নিজেই ক্ষমতার মালিক মনে করতো নিজেকে, যখনই একটু বেশি মানে হাতছাড়া হয়ে যেত তখনই শেখ হাসিনা জানতো কীভাবে এরশাদকে কন্ট্রোলে আনা যায়, এবং সেটা ছিল ছাত্র হত্যার নাটক। মানে সে ছাত্র আন্দোলন করতো, আবার পুলিশকে ঘুষ দিয়ে রাখছে যে তুমি এই টাইমে এই ছাত্রর একটা মিছিল এখান থেকে আসবে, তোমরা গুলি করে ছাত্ররে মেরে ফেলবা কয়েকটা, ওই লাশ দিয়ে আমি বিশাল বড় মিছিল করব, আন্দোলন করব এরশাদ পতনের। এই জিনিসটা সে কয়েকবার করছেন, এবং যখনই ছাত্র নেতা হত্যা হয়েছে তখনই এরশাদ ভয় পেয়ে যেত। শেখ হাসিনা আবার গোপন বৈঠক করে তার কাছে কাজগুলো আদায় করে নিত, হ্যাঁ, আশ্বস্ত নিয়ে নিত যে ঠিক আছে। এবং এরশাদ বলতো ওকে ঠিক আছে, আপনি কি চান, আমি এটা চাই, ওকে ডান। আবার যখন এরশাদ যখন পাওয়ার বেশি খাটাইতে গেছে, আবার নিজে নিজে হাসিনাকে যখন পাত্তা দেওয়া বন্ধ করে দিচ্ছে, হাসিনা আবার এই একই কাজ করছে, ছাত্র হত্যার নাটক। মানে নিজের ছাত্রলীগ কর্মীকে হত্যা করে সে নিজেই আবার পলিটিক্স করে, দোষ দেয় অন্যের। এই নোংরামি তো আমরা দেখেই আসছি, নিজের লোকরে মাইরা আবার নিজেই কান্নাকাটি করে। এটা তো শেখ হাসিনার একটা রাজনীতি। আমরা তো আর জানি না, উনি লেখক তো 2007-এ উনি ইন্তেকাল করেছেন, কিন্তু এই বইটা লিখেছেন 99-তে। এই যে ধরেন 21-এ গ্রেনেড হামলা, এটা তো সুষ্ঠু তদন্ত হওয়া তো উচিত ছিল। এটা দেখা যাবে যে আওয়ামী লীগের লোকরাই করছে, নিজেই বোম মাইরা নিজেরাই নিজেকে মাইরা কান্নাকাটি করছে সারা বিশ্বে, যে আমরা আমাদেরকে মেরে ফেলছে। তো মারলে তো শেখ হাসিনা মরল না কেন? এখানে তো অনেক কিছু প্রশ্ন আছে। উপর থেকে মারলে, আমি তো টার্গেট করলে ট্রাকের উপরে পড়বে, ও মরলো না, পাশের অন্যান্য মানুষ মরে গেল। এটা সব কিছু নাটক, এখন তো আমরা সব বুঝে গেছি। আচ্ছা, তো এখন তো এরকম 1983 মধ্য ফেব্রুয়ারিতে ছাত্র হত্যা করছে, হ্যাঁ, নীল নকশা করছে। সেলিম দেলোয়ার হত্যা 1984 সালের 3রা ফেব্রুয়ারি, এরকমের ছাত্র আন্দোলন হত্যাতে উনি কাজ করছে। এবং এইটাতে লেখক পুরোপুরি সাক্ষী, বিকজ লেখক নিজেকে অনেক সময় মোটরসাইকেল আরোহী হিসেবে পরিচয় দিয়েছেন। তো তার কাজ ছিল ধানমন্ডি 32 নম্বর, যেখানে শেখ হাসিনা বসে থেকে তাকে বারবার ইনফরমেশন দেওয়া। তখন তো মোবাইল ছিল না, তো এখানে ছাত্র হত্যা হয়েছে, সে সাথে সাথে মোটরসাইকেল করে শেখ হাসিনার বাসায় যেয়ে বলে দিচ্ছে খবর যে এখানে হত্যা হয়েছে। শেখ হাসিনাকে সবসময় একজন ইনফর্মার হিসেবেও কাজ করতো এই লেখক। আচ্ছা, শেখ হাসিনার আর একটা মনস্তাত্ত্বিক বিষয় এখানে বলা হচ্ছে যে আসলে এটা সত্য যে আপনার বাবা মা ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, খুব ক্লোজ রিলেটিভকে যদি কেউ হত্যা করে, এটা কিন্তু যে কোনো মানুষের, হিউম্যান বিংয়ের নর্মাল থাকার কথা না। এবং এটা এমন একটা জিনিস আপনাকে সারা জীবন হন্ট করবে এবং আপনি পাগল হয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার ফ্যামিলিতে যদি এরকম হয়, আপনার কেউ নাই, সবাইকে মেরে ফেলানো হয়েছে, তখন আপনি কি করবেন? সো শেখ হাসিনা এবং শেখ রেহানারও একই অবস্থা হয়েছে। হঠাৎ তারা বিদেশে ছিল এবং তারা শুনল তার বাবা মা ভাই বোন সবাইকে মেরে ফেলছে, এবং তাদের চিন্তাধারা অনুযায়ী তারা মনে করে যে আমার বাবা তো বাংলাদেশে স্বাধীনতা দিল, আমার বাবার জন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা তারা চিন্তা করে। এবং তাদেরকে তোমরা মেরে ফেললা, তোমরা বেঈমান জাতি। তো তাদের মধ্যে এই জিনিসটা এসে পড়ছে। এবং শেখ রেহানা শেখ হাসিনা যখন ভারতে আশ্রিত ছিল, ভারত অনেক হেল্প করছে শেখ হাসিনা শেখ পরিবারকে, এবং ভারত শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়াকে চাকরি দিছে, তাদেরকে কাউন্সিলিং করেছে। সো অ্যাজ এ ফ্রেন্ড, শেখ হাসিনার জন্য সবচেয়ে ভালো একজন ফ্রেন্ড ছিল ভারত। ভারত কখনো বাংলাদেশের ফ্রেন্ড না, কিন্তু ভারত শেখ হাসিনার অনেক বড় ফ্রেন্ড। এই জন্য ভারতের উপর তাদের একটা সফট কর্নার কাজ করে, যে আমাদের এত বড় বিপদের সময় ভারত আমাদের পাশে ছিল, আমাদেরকে আশ্রয় দিচ্ছে, এই একটা বিষয় থাকে। এই জন্য ভারতের নেতা জ্যোতি বসুকেও শেখ হাসিনা বাবার মতো সম্মান করত। সো এই যে হত্যাকাণ্ড হলো তার পরিবারের, এটার মধ্যে তার কি রিয়াকশন হয়েছে? তার ভিতরে এক প্রকার রাগ কাজ করছে, হিংসা, রাগ ইত্যাদি দুই বোনের। তো এক নম্বর হচ্ছে তার রাগগুলা কিছু কথায় প্রতিফলিত হয়েছে। এখানে উনি বলা হয়েছে যে সেনাবাহিনীর উপর তাদের কীরকম মতামত। সেনাবাহিনী সম্পর্কে জননেত্রী শেখ হাসিনা বলেন, এটা একটা সেনাবাহিনী হলো, এটা একটা বর্বর নরপিচাস, উচ্ছৃঙ্খল লোভী বেয়াদব বাহিনী। এই বাহিনীর অনুগত্য নেই, শৃঙ্খলা নেই, মানবতা নেই, মান্যগণ্য নেই দেশপ্রেম।
এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়নার বাহিনী। তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো, সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র, নম্র, সত্য, বিনয়ী এবং অনুগত্যশীল খুঁজে পাওয়া যাবে না। কি অসম্ভব সভ্য আর নম্র তারা। 25শে মার্চের রাতে পাকিস্তানি আর্মি এলো, এসে আব্বাকে সেলুট করলো, মাকে সেলুট করলো, আমাকেও সেলুট করলো। সেলুট করে তারা বলল, স্যার আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন, যে কেউ আপনার এখানে আসতে পারবে, আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব। কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দেব। এই সবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য। সত্যি পাকিস্তান সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে। 26শে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায়, তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে আব্বাকে বলে, স্যার আপনাকে প্রেসিডেন্ট ইয়াইয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি। আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম সহ যে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন। আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন। পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসে প্রথমেই সেলুট দিয়েছে। তো এটা হচ্ছে তার মনোভাব বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। আচ্ছা, আর একটা কথা ছিল মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। উনি যেটা বলেছেন 131 পৃষ্ঠায় এটা বলা আছে। উনি বলেছেন যে রাজাকারের ছেলের সাথে যখন পুতুলের বিয়ে দেওয়া হচ্ছিল তখন ওয়াজেদ মিয়া এটার তীব্র প্রতিবাদ করেছিলেন। তখন এখানে বলা হচ্ছে ডাক্তার ওয়াজেদ মিয়া বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে? তখন বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয়, ওইটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরবে। দেখো নাই ওই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দিব, পারলে তুমি ঠেকাও। তো উনার কাছে সবচেয়ে বড় কথা ছিল ভারত এবং তার আত্মীয়রাই তার কাছের লোক এবং ভারত তার কাছের লোক। এগুলো তো তার জাস্ট দেখানোর জন্য কি বাংলাদেশের প্রতি দেশপ্রেম। বাস্তবে সে এগুলাকে বাংলাদেশের জনগণকে ভালোবাসতো না, এখনও বাসেন না। আচ্ছা, আর একটা কথা বলি, হ্যাঁ, বাংলাদেশের জনগণের উপরে তার কথা দেখেন কি লিখছে। একটা জিনিস বলে যে শেখ হাসিনার মুখের ভাষা কিন্তু খুব খারাপ ছিল। সে যখন কাছাকাছি থাকতো, মানুষ যারা জানে, সে খুব গালাগালি করে মাঝে মধ্যে কথা বলতো। বাট ক্যামেরার সামনে এক শেখ হাসিনার, ক্যামেরার বাইরে কিন্তু আর একটা শেখ হাসিনা। তো এখানে বলছে যে কি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান এর স্ত্রী আইভি রহমান 1992 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জৈনিক মহিলার নাম উল্লেখ করে বললেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডেল আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেওয়াবো, অর্থাৎ বাঙালি জাতিকে সে কুত্তার জাত বলে। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইভি রহমান হয়ে যান, আর একটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। আচ্ছা, এখানে আরও অনেক কিছু লেখা আছে শেখ হাসিনার ক্যারেক্টার সম্পর্কে। শেখ হাসিনা কীরকম ছিল, তিনি তার আত্মীয় স্বজনরাও তাকে বিশ্বাস করতো না। তারা তাকে অনেক মিথ্যুক আর বেঈমান মানুষ হিসেবে মনে করত, মুনাফিক টাইপের একটা ক্যারেক্টার আর কি। যে যখন সে 96-তে নির্বাচনে জিতলো, তখন আত্মীয় স্বজন যারা তার সাথে থাকতো তারা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো এখানে লেখক যে মতিউর রহমান রিন্টু, তাদেরকে জিজ্ঞেস করতেছিল, আপনারা কাঁদতেছেন কেন? হ্যাঁ, এখন তো নেত্রী জিতে গেছে। তখন বলতেছে যে এখন তো জিতে গেছে, আমাদেরকে আর ভুলে যাবে, মানে আমাদের আর কোনো দাম থাকবে না। হ্যাঁ, এতদিন উনি বিরোধী নেত্রী ছিল, বিপদে ছিল, এই জন্য আমাদেরকে কাছে রাখতো। এখন উনি নেত্রী হয়ে গেছেন, আমাদেরকে ভুলে যাবে, এবং সেটাই হলো, তাদেরকে ভুলে গেছে। আচ্ছা, এখানে আরও অনেক মজার মজার ঘটনা আছে।
হ্যাঁ, আর একটা বিষয় ছিল, উনি আসলে যে জিনিসটা চাইতেন সেটা হচ্ছে ক্ষমতা আর টাকা। আর এই বইতে উনি লিখেছেন, লেখক, যে উনি টাকা আর লাশ কয়েকটা কথাও লিখেছেন। এখানে লাশ আর টাকা নিয়ে অনেক কথা আছে। তার কিছু অদ্ভুত আচরণগুলো দেখলে অবাক হয়ে যাবেন। 121 পৃষ্ঠায় বলছে যে কি, উনি যখনই লাশ দেখতো, শেখ হাসিনার একটা নিয়ম ছিল যে উনি লাশ, উনি খুব সবচেয়ে খুশি হতো যে উনি না, তার নিজের দলের লোক যদি কেউ যদি মারা যায় গুলিতে আন্দোলনে, তো এটাতে সে খুব খুশি হতো, বিকজ এটা নিয়ে সে রাজনীতি করতে পারতো, খুব ভালো রাজনীতি করা যেত। এই যে এখানে লিখছে যে 29 মিন্টো রোডের বাসায় এসে বঙ্গবন্ধু শেখ হাসিনা বললেন, ময়না, মানে মিসেস রেন্টু লেখকের স্ত্রীকে বলতেছে, ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছো তো? লাশ দেখে এসেছি, লাশ, আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। মানে অর্থাৎ সে লাশ দেখলে তার খিদা বেড়ে যেত, এরকম একটা সাইকোলজি তার মধ্যে ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, টাকার ব্যাপারে সে কীরকম করতো, একটা সময় মেয়র মোহাম্মদ হানিফের কথা আপনারা জানেন। উনি ঢাকার মেয়র নির্বাচিত হয়েছিল এবং তাকে আওয়ামী লীগ সাপোর্ট করতো। কিন্তু যখন মেয়র হানিফ কিন্তু নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়ায় হানিফের যাওয়ার কথা ছিল, মেয়র হানিফ, কিন্তু তিনি গেলেন না। মানে তিনি শেখ হাসিনাকে অ্যাভয়েড করা শুরু করলেন যখনই সে নির্বাচনে জিতলেন। বারবার যোগাযোগ করার চেষ্টা করলে বলতো উনি অসুস্থ, উনি ব্যস্ত আছেন ইত্যাদি। বিভিন্ন জায়গায় সে শেখ হাসিনার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। শেখ হাসিনা কপাল চাপড়ানো শুরু করলেন এবং বলতে লাগলেন, নিমুখ হারাম, বেইমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি, বেইমান, নিমুখ হারাম। যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন। একজন বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছে, তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি। হানিফ তো 1 পয়সাও খরচ করে নাই, সব আমি খরচ করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে, নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন উসুর করে ছাড়ব। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে 137 পৃষ্ঠাতে একটা লেখা আছে, যখন শেখ হাসিনা 96-তে নির্বাচনে জিতলেন, তখন শেখ রেহানা এসে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। দুই বোনের মধ্যে এত তর্কাতর্কি হয়, এটা শুনে এসএসএফ দৌড়ে আসছিল, মনে করছিল কোনো কিছু ভায়োলেন্ট হচ্ছে কিনা। শেখ হাসিনা তাদেরকে বিদায় করে দেন। দুই বোনের মধ্যে অনেক ঝগড়া হয় এবং লাস্টে দুই বোনের মধ্যে এক প্রকার সমঝোতা হয়। সমঝোতাটা কি, যে ঠিক আছে, যা শেখ হাসিনা যা আয় করবে সেটার ভাগাভাগি, মানে অর্ধেক ভাগ শেখ রেহানা, অর্ধেক শেখ হাসিনা পাবে। এবং এই কারণে শেখ রেহানা হবে ক্যাশিয়ার আওয়ামী লীগের। এখনও কিন্তু বর্তমানেও শেখ রেহানা কিন্তু সবসময় শেখ হাসিনার পাশে ছিল। শি ওয়াজ দ্য ক্যাশিয়ার, মানে যা টাকা আয় করতো, ইনকাম করতো অবৈধভাবে, সেই টাকার অর্ধেক শেখ রেহানা নিত। এখানে শেখ রেহানা সম্পর্কে বলেছে, বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার আঙ্গুলি হেলনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য, উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারের সামরিক বেসামরিক আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর, সামরিক সর্বোচ্চ পর্যায়ে থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি, পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছানুযায়ী হয়, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য পাওয়া না পাওয়া যার উপর নির্ভর করে, এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি, একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি, এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, মমতার লেশমাত্র নেই যার, এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাত, নিমক হারামের জাত ছাড়া অন্য কিছুই ভাবেন না, অন্য কিছু বলেন না যিনি, মাঝরাতে
ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের 12 কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি, সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি, তিনি আর কেউই নন, তিনি হলেন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশে শেখ রেহানা আসলো এবং শেখ হাসিনার সাথে 50% পার্টনারশিপ পাওয়ার পরেই সে শুরু করলো যে শেয়ার কেলেঙ্কারি। তার যে স্বামী, এটার মধ্যে তার স্বামী শফিক সিদ্দিকী, হ্যাঁ, এই লোকটা ভারতীয় কিছু লোককে নিয়ে আসলো, 2 জন শিখ, 3 জন মারোয়ারি এবং 2 জন ভারতীয় বাঙালিকে নিয়ে এসে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা গোপন বৈঠক করলো। এখানে বলা হয়েছে গণভবনের 5 নম্বর বৈঠকখানায় মিটিং করতেন। এই শেয়ারের যে প্রথম যে কেলেঙ্কারি, যেখানে মানুষ আত্মহত্যা করলো শেয়ার কেলেঙ্কারিতে, এত কোটি কোটি টাকা মানুষের লস হলো, মেরে দিল, এই যে ভয়ঙ্কর যে কাজটা, যে লুটপাটটা, এই প্রথম এই শেখ রেহানা এবং শেখ রেহানার স্বামী এটা করে। আসলে আমি বলবো যে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই বিষয়গুলোকে ভালো করে তুলে ধরে নেয় এটা নিয়ে। এবং আসলে বিএনপির একা দোষ দিয়েও লাভ নেই। বাংলাদেশের যে মিডিয়া, আওয়ামী লীগ বিরোধী দল থাকলেও মিডিয়া কিন্তু সবসময় আওয়ামী লীগের পক্ষে থাকতো। কিন্তু এইসবের কারণে বাংলাদেশের জনগণ খুব একটা ভালো করে জানতে পারেনি, এখন জানতে পারছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে শেখ হাসিনার কিছু পার্সোনালিটি ছিল যে প্রতিহিংসা এবং ইনসিকিউর ফিল করতেন তিনি। এটা প্রভাবিত হয়েছে জাহানারা ইমামের ঘটনাতে। তো জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি তৈরি করেছিলেন এবং একটা সময় জাহানারা ইমাম অনেক পপুলারিটি অর্জন করেন। বাংলাদেশের একটা সময় অনেক বড় সাপোর্ট তার পক্ষে ছিল, কারণ তিনি রাজাকার এবং যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলতেন। এখন যুক্তি অনুযায়ী আওয়ামী লীগ তো তার সবচেয়ে কাছের বন্ধু হওয়ার কথা, কারণ আওয়ামী লীগের রাজনীতি তো যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ ইত্যাদি তো করে। তো এই হিসাবে জাহানারা ইমাম তো তাদের সবচেয়ে কাছের হওয়ার কথা, কিন্তু না, এই বই অনুযায়ী সেটা না। শেখ হাসিনা জাহানারা ইমামকে একদমই অপছন্দ করত এবং আওয়ামী লীগ নেতাদের এবং লেখককেও উনি বারবার বলে দিতেন যে ওই মহিলার কাছে একদম সামনে যাবা না, এবং তাকে খুব গালি দিয়ে কথা বলতো আর কি। এবং সে সবসময় মনে করতো যে তোমরা জানো না, ইন্ডিয়ার গোয়েন্দা এজেন্সি র আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল। হ্যাঁ, তো এই জিনিসটা সে মনে করতো যে ইন্ডিয়ান র জাহানারা ইমামকে ক্ষমতায় বসায় দিব, এই একটা ভয় ছিল তার। এবং জাহানারা ইমাম মারা যাওয়ার পর সে বিছানের উপর লাফাতে থাকে এবং মিষ্টি বলতে থাকে যে বেটি মরছে, মিষ্টি খাও, ফকিরকে পয়সা দাও। সে এতটা খুশি হয়েছিল জাহানারা ইমাম মারা যাওয়ার পর। এই যে আর একটা বিষয় ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাকে এত অপদস্থ কেন করলো আওয়ামী লীগ? কাদের সিদ্দিকী তো আওয়ামী লীগের সবচেয়ে বড় ফ্রেন্ড হওয়ার কথা, বিকজ তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর একমাত্র ব্যক্তি যিনি একাই নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমানের বিচারের জন্য। তিনি সশস্ত্র আন্দোলন করেছেন। তো এই হিসাবে তো শেখ হাসিনার সবচেয়ে কাছের লোক হওয়া উচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী। হ্যাঁ, সে কাছের লোক ছিল, হি ওয়াজ এ ফ্রেন্ড। যতদিন সে ইন্ডিয়াতে ছিল ততদিন শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু শেখ হাসিনা বারবার মানা করতো আপনি বাংলাদেশে আসেন না। কিন্তু সে বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলেন এবং একবার এসেই পড়লেন, তখন শেখ হাসিনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে তিনি আসন দিয়েছেন, এমপি করেছেন, এরপরেও তাকে অনেকভাবে হেনস্থ করেছেন, অপদস্থ করেছেন, তার বাড়িতে পুলিশ পাঠাইছেন, তার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তো এটার কারণ হচ্ছে সে ওই একই, সে কেন জাহানারা ইমামকে পছন্দ করতো না? বিকজ সে জাহানারা ইমামকে থ্রেট মনে করতো। সে মনে করতো যে আমার ক্ষমতা, আমার যে পজিশন জাহানারা ইমাম নিয়ে নিতে পারে। তো একইভাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী আমার ক্ষমতা, আমার যে পজিশনটা নিয়ে নিতে পারে, বিকজ তার কোয়ালিফিকেশন আমার চেয়ে অনেক বেশি। সে যুদ্ধ করছে, সে শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদে আন্দোলন করছে। তো আওয়ামী লীগ তাকেও নিয়ে নিতে পারে অ্যাজ এ লিডার। তো এই ভয় তার মধ্যে ছিল, সে ইনসিকিউর ফিল করত। এবং পরবর্তীতে আমি এই জিনিসটা অনেক আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করতাম, কেউ ঠিকমতো উত্তর দিতে পারতো না যে
শেখ হাসিনা ডাক্তার ইউনূসকে এত অপছন্দ করে কেন? কেন আওয়ামী লীগ ডাক্তার ইউনূসকে এত অপদস্থ করতেছে, এতবার লোকটাকে হেনস্থা করতেছে? সে একবারও তো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে নেই জীবনেও, কখনোই সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করে নেই। সে তো তার মতো চালাচ্ছিল গ্রামীণ ব্যাংক। তো কেন তার পিছনে এত লাগলো? ওই উত্তর একই, বিকজ ডাক্তার ইউনূস নোবেল প্রাইজ পাইছে, বাংলাদেশের একমাত্র বাঙালি যে নোবেল প্রাইজ পাইছে। তো শেখ হাসিনার কথা হচ্ছে যে নোবেল পুরস্কার আমাকে কেন দিল না, কেন ইউনূস পাইল? তার একটা ভয় আছে, সে ভয় পায় যে আমেরিকা হয়তো ডাক্তার ইউনূসকে পছন্দ করে, এবং তার সবসময় ভয় ছিল যে ডাক্তার ইউনূসকে আমেরিকা একদিন প্রধানমন্ত্রী অথবা বানায় দিবে, আমাকে সরাই দিবে। এই ভয়টা তার সবসময় ছিল, এই জন্য ডাক্তার ইউনূসকে সে অপদস্থ করতো বারবার। এবং দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে ডাক্তার ইউনূসই ঠিকই রাষ্ট্রপতি হলো। 5 আগস্টের আগে আমরা ভুলেও কল্পনাও করতে পারি নাই যে ডাক্তার ইউনূস কখনো বাংলাদেশের প্রধান হবে। আই মিন, এখন যে তার পাওয়ার, অ্যাকচুয়ালি সে তো শেখ হাসিনার ক্ষমতাই আছে তার হাতে। সো এইটা তো বিশ্বাসই করা ছিল, অবিশ্বাস্য ছিল। কিন্তু এই অবিশ্বাস্য চিন্তাটা শেখ হাসিনা অনেক আগেই করছিলেন। সে 20 বছর আগেই সে চিন্তা করতেন যে ইউনূস হয়তো আমাকে সরায়া সে প্রেসিডেন্ট হয়ে যাবে। এই ভয়টা তার সবসময় ছিল, এই জন্য সে ইউনূসকে অপদস্থ করতেন। ঠিক একই কারণে সে বঙ্গবীর কাদেসিকে অপছন্দ করতেন, একই কারণে সে জারানা ইমামকে অপছন্দ করতেন। অর্থাৎ যারাই তার কন্টেন্ডার, তার সমমান অথবা তার চেয়ে বেশি মেধাবী অথবা তার চেয়ে বেশি যোগ্য ব্যক্তি, যে তার ক্ষমতা নিয়ে নিতে পারে, তার উপরে সে সবসময় তাকে ভয় পেত এবং তাদেরকে অপদস্থ করার অথবা তাকে নামানোর চেষ্টা করত শেখ হাসিনা। আর একটা ছিল যে তার মধ্যে এক প্রকার চরিত্র ছিল মানুষকে দেখানো, লাইক এই বইতে বলা হচ্ছে যে সে মিছিলে যাচ্ছে, হঠাৎ করে সে গাড়ি থামায় দিল, থামায়া চারিদিকে মাইকিং করা শুরু করলো যে নেত্রী এখন নামাজ পড়বে। তো উনি গাড়ির ভিতরে নামাজ পড়তেছে এবং নেতাকর্মীরা এসে ভিড় করে দেখতেছে নেত্রী নামাজ পড়তেছে। তো একজন বলতেছে যে কোন ওয়াক্তের নামাজ পড়তেছে, মানে ওয়াক্ত তো ঠিক নেই, এখনও আসরের আজানও দেয় নাই, জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, তো সেই কোন ওয়াক্তের নামাজ পড়তেছে? উনি জানেও না কোন ওয়াক্তের নামাজ পড়তে, এখন দেখাইতে হবে যে আমি নামাজ পড়তেছি। তো একজন তাকে বলছিল যে আর আপনি যে নামাজ পড়তেছেন, আপনি গাড়ির ভিতরে নামাজ পড়েন, চারিদিকে আমরা পর্দা দিয়ে দিই, কারণ আপনারা এত পুরুষ লোক দেখলে তো আপনার নামাজ হবে না। জবাবে তিনি বলছেন যে আরে ভাই, এরা তো আমার ভাই, হ্যাঁ দেখলে তো কোনো সমস্যা নাই, আমার ভাই তো, এরকম তার, কারণ তার ক্ষেত্রে দেখাইতে হবে যে আমি নামাজ পড়ি। এবং এই মহিলাই একমাত্র মহিলা বাংলাদেশের যে দাবি করে যে সে তাহাজ্জুদে নামাজ পড়ে। মানে আমি কখনো কোনো মানুষকে শুনি নাই যে বলে যে আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, বিকজ তাহাজ্জুদে নামাজটা খুব সিক্রেট একটা ইবাদত, এটা আল্লাহর আর আমার মানুষের সাথে, আমার সাথে সম্পর্ক। কিন্তু ইনি কিন্তু বলে বেড়াতো যে উনি বলে তাহাজ্জুদে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, মানে এটা কেন? এগুলো মানুষকে দেখানোর জন্য সে মুসলমান, হ্যাঁ এটা আর কি। বাট অ্যাকচুয়ালি শি ইজ এ টেক্সট বুক মুনাফিক। মুনাফিকের ক্যারেক্টার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে মুনাফিকরা সবসময় মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এই সমস্ত চরিত্র, এই সব কোয়ালিটি আপনি শেখ হাসিনার মধ্যে পাবেন। এবং এই বইটা পড়লে আপনি ইউ উইল গেট স্টান্ড। এবং এই সময় আফটার 5 আগস্ট এটা বিশ্বাস হয়, আমি 100% বিশ্বাস করি যে এই বইটাতে কী লেখা আছে। লেখক একটা কথাও মিথ্যা লেখে নাই। আমি 5 আগস্টের পরে বইটা পড়েছি, দেখি আমার কাছে পুরোপুরি বিশ্বাস হচ্ছে, হ্যাঁ দিস ইজ শেখ হাসিনা। আমাকে অনেকেই ওয়ার্নিং করছিল, আমি বিশ্বাস করতাম না, না এটা অতিরঞ্জিত। এবং সে এখানে, এই মহিলাটা এত খারাপ, সে নিজের আওয়ামী লীগের যে নিজের কর্মীদেরকে লাশের মানে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়ায় সে রাজনীতি করবে, এইরকম সে চিপ মেন্টালিটির পার্সন এই শেখ হাসিনা। ইভেন এই যে দেখেন হিন্দু কার্ড যে খেলে সেই আওয়ামী লীগ, এই যে এখানে বলা হচ্ছে যে 1992 সালের ডিসেম্বরে, তখন খালেদা জিয়া ছিল সার্কের চেয়ারম্যান এবং তিনি প্রধানমন্ত্রী ছিল। তো বাংলাদেশে একটা ঢাকা শহরে শীর্ষ সম্মেলন হবে সার্কের, ভারতের প্রধানমন্ত্রী আসবে। এখন শেখ হাসিনা ঠিক করলো যে এই সার্ক সম্মেলনটাকে পণ্ড করতে হবে। কিভাবে পণ্ড করব? তিনি এই মোটরসাইকেল আরোহী মানে এই লেখককে ডাকলেন 29 নম্বর মিন্টু রোডে এসে তাকে অর্ডার দিলেন যে ঢাকার যে ঢাকেশ্বরী মন্দির যে আছে সেখানে হিন্দুদের হামলা করো। এটা শুনে লেখক খুব স্টান্ড হয়ে গেলেন যে কী ব্যাপার, আমরা হিন্দুদেরকে কেন হামলা করব? হিন্দুরা তো আমাদের ফ্রেন্ড,
উনি শেখ হাসিনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদেরই রিজার্ভ ভোটার। নেত্রী বললেন, রাখ, যাবে কোথায়, যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগো। লেখক আরও বলার চেষ্টা করি, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সেই মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বললেন, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্য করতে হবে না, কয়েকদিন পরে সার্ক সম্মেলন, খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবেন। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখানে আসে নাই, এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে। এবং 5 লক্ষ টাকা ক্যাশ দেওয়া হলো গুন্ডা, বদমাইশ এবং সন্ত্রাসীদের হাতে। বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হই হই করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানে উৎসুক সুযোগ সন্ধানী লুটেরার জটলা, এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা, ঢাকেশ্বরী মন্দিরে লুট। এরপর হলো রামকৃষ্ণ মিশন, নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালাকাটোলা, মিল ব্যারাক, গুসাইবাড়ি, নারিন্দা, টিকাটুলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরানো ঢাকা, এখানে সবাই পরিচিত, এখানে বক্তৃতা করা যাবে না, এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মাস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো, টাকায় কথা বলল। পুরাতন ঢাকার হিন্দুদের মুকাম, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে লুটপাট আরম্ভ হলো। এবং এই খবরটা শেখ হাসিনাকে জানানোর পর শেখ হাসিনা বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে উঠলেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়, তাই তো আমি তোমাকে খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মোসাদপুর থেকে গোপালগঞ্জ, মুকসিদপুর, কাশিয়ানী আসনে এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও ঢাকা এলেন না, সার্ক সম্মেলন পণ্ড হয়ে গেল। এবং এটাতে দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো সার্ক সম্মেলন পণ্ড হয়ে গেল, বিএনপি ঘায়েল, আবার জাহানারা ইমাম ঘায়েল। কীভাবে? জাহানারা ইমাম যে 10 ডিসেম্বর 92 সালে একটি ঘাতক দালাল নির্মূল কমিটির ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করলেন। সেখানে হিন্দুর সম্প্রদায়ের লোকরা যোগদান করলো না। মানে এক ঢিলে দুই পাখি, হিন্দুদেরকে মারলো, সার্ক সম্মেলন পণ্ড হয়ে গেল, বিএনপির একটা নেগেটিভ ইমেজ হয়ে গেল। অন্যদিকে জাহানারা ইমামের কাছেও হিন্দুরা গেল না, ইটস ওভার। এটাতে এইভাবে সে হিন্দু কার্ড সে ব্যবহার করছে। কিন্তু এটা খুব দুঃখজনক ব্যাপার যে এরপরেও হিন্দুরা আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না। তো তারা আসলে হিন্দুদের ফ্রেন্ড না, তারা ক্ষমতা চায় এবং তারা হিন্দুদেরকে ব্যবহার করে অ্যাজ এ টুল, পাপেট হিসেবে, ঠিক যেইভাবে আওয়ামী লীগের কর্মীদেরকে ব্যবহার করে। তো আসলে এই বইটা পুরোপুরি পড়া তো আসলে সম্ভব না, অনেক মজার মজার ঘটনা অবশ্যই আছে। আপনি শেখ হাসিনার অনেক অদ্ভুত কিছু আচরণ, কথাবার্তা আপনি দেখতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আসলে লেখক কেন নিজেকে ফাঁসি চেয়েছে নিজের। বিকজ এই অনুশোচনা ওনার অনেক আগেই হয়েছিল যে সে যে শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে যে অপরাধগুলো করছেন, এটার পিছনে কী পাইছেন, তার যে মানে আত্মাটা বিক্রি করে দিছিল আর কি। হ্যাঁ, তার কোনো এথিক্স কিছুই ছিল না, সে এত কিছু অন্যায় করলেন আওয়ামী লীগের জন্য, কী পেলেন সে? এই জন্য সে বললো যে আমার যে অনুতপ্ত হচ্ছে। এখন আশা করি 5 আগস্টের পরে অনেক আওয়ামী লীগের সমর্থকরাও এই লেখকের জায়গায় আছেন, তারাও অনুতপ্ত ফিল করতেছেন আমি আশা করি, এবং তারাও বলতেছেন যে আমি কি করলাম, এমন এক নেত্রীর পিছনে জীবন দিতে গেলাম যে নেত্রী আমাদের পালায় চলে গেল ভারতে। সে যদি অপরাধী না হতো সে বাংলাদেশে থাকতো। খালেদা জিয়া কিন্তু বাংলাদেশে ছিল অনেক কঠিন অবস্থার মধ্যে, এখনও আছেন সে। শেখ হাসিনা কেন পালাইছে? বিকজ সে অপরাধী, সে জানে সে ক্রিমিনাল, সে বাংলাদেশের মানুষ তাকে ছাড়বে না, এই জন্য সে পালাইছে। সে ফাইট করতে পারবে না, সে খালি ওয়েট করে যে তাকে ভারত, আমেরিকা তাকে ক্ষমতায় বসাক, ঠিক আগে যেভাবে ভারত তাকে ক্ষমতায় বসাইছেন। বাট আমার মনে হয় না এই শেখ হাসিনাকে ভারত আর ক্ষমতায় বসাতে পারবে। ভারতের নতুন কোনো লোক খুঁজতে হবে
বাংলাদেশে কন্ট্রোল করার জন্য। বাট শেখ হাসিনার মতো মানুষ পাবে না এত সহজে, বিকজ শেখ হাসিনা ইজ এ ওয়ান পিস। শেখ হাসিনা রিহানা তাকে তার পরিবারকে হত্যা করা হয়েছে এবং ভারত ওই সময় ফ্রেন্ড হিসেবে আসছে। তাদের মধ্যে এমন একটা ইমোশনাল কানেকশন ভারতের সাথে তৈরি করে ফেলছে যে ভারত যা চায় তাই দিয়ে দেয়। এই বইতে লেখা আছে যে নোবেল প্রাইজ উইনার যে অমৃত সেন, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল, উনি বাংলাদেশে আসলো, সাথে সাথে শেখ হাসিনা শেখ রেহানা দুজনে যায় পা ধরে সালাম করলো, কদম বুসি করলো, তাকে খাওয়া দাওয়া দিল, মানে তাকে পিতা হিসেবে মনে করে। পিতাজি আপনি কি চান? পিতাজি বললেন যে শোনো, পদ্মা যে নদী আছে পানি নাই, হ্যাঁ, তোমাদেরকে পানি টানি দিতে পারবো না, হ্যাঁ, তোমরা এই চুক্তি করে ফেলো। মানে ইট ইজ এ মগের মূল্য। বাংলাদেশের মানুষ এরা তো না খায় মরুক, বাংলাদেশের মানুষের পানি দিব না, জমিগুলো আস্তে আস্তে খরায় শুকায় মরে যাবে, মরুক। আরে ভাই, ভারতের তো পানি লাগবে, পানি তো তোমরা এই বাঙালি, তোমরা পানি নিয়ে কি করবা? আর হাসিনা তো হ্যাঁ ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই শুনবো। আরে ভাই, আপনি বাংলাদেশকে ধ্বংস করার জন্য আসছেন, আমি তো এটা চাই। আমি তো বসে রয়েছি বাংলাদেশকে কেমনে ধ্বংস করবো, আমি তো বাংলাদেশের ক্ষতি করার জন্য আমি বসে রয়েছি, আই এম হেয়ার। সো ঠিক আছে, চুক্তি করবো। আর একটা করলো কি, যে চট্টগ্রামের এই উপজাতিদের সাথে চুক্তি করে ফেলো, মানে এটা ওদেরই দেশ, চুক্তি অনুযায়ী সেনাবাহিনী চলে যাবে, ওদের হুকুম ছাড়া তোমরা সেনাবাহিনী পাঠাতে পারবে না, ওদের মতো ওরা দেশ অ্যাডমিনিস্ট্রেশন করবে। মানে এই চুক্তি বাস্তবায়ন হলে চিটাগাং আলাদা একটা রাষ্ট্র হয়ে যেত আর কি। এরকম একটা চুক্তি সাইন করলো, কিন্তু আলহামদুলিল্লাহ কেন জানি এই চুক্তি শেখ হাসিনাও বাস্তবায়ন করতে পারেনি। চুক্তি করছে কিন্তু এই চুক্তি কোনো বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, এটা কেন জানি, এটা আমার কাছে রহস্যময়। মানে আওয়ামী লীগ তো বিক্রি করার জন্যই আসছিল দেশকে, বাট কেন জানি ওদেরকে আর ছাড়ে নেই, হাতছাড়া করে নেই, কিছু একটা আছে আর কি, রহস্য, হোয়াট এভার। তো এখানেই আর কি লাস্টে উনি বলছেন যে কেন অবঞ্চিত তাকে ঘোষণা করা হয়েছে, কারণ তার সাথে শেখ হাসিনার সাথে যখন যে এথিক্যাল ক্ল্যাশ লাগলো, সে যখন হাসিনাকে বলা শুরু করলো যে আপনি এটা ঠিক করতেছেন না। আবার শেখ হাসিনা এমন একটা মানুষ, এগুলো পছন্দ করে না। এবার সে যে ক্রাইম করবে, সে যে আকাম করবে, তুমি বলার কে যে এটা রাইট আর রং? এটা তাকে যদি কেউ বলে যে আপনি ভালো পরামর্শ দেয়, সে এটা পছন্দ করে না। আরও অনেক ঘটনা আছে, তার স্বামীর সাথে সম্পর্ক, ওয়াজেদ মিয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তার জাস্ট একটা লিখিত একটা কথিত ব্যাপার ছিল যে সে জাস্ট ওয়াজেদ মিয়ার স্ত্রী, এটুকুই। ওয়াজেদ মিয়ার সাথে সে কখনো একসাথে বসবাস করেনি বাংলাদেশে আসার পর। শেখ হাসিনার সাথে ওয়াজেদ মিয়ার অনেক ডিস্টেন্স ছিল, এবং এখানে মিসেস মন্টু যে ওনার ওয়াইফ, উনি শেখ হাসিনার শরীর মালিশ করার সময় সে অনেক দাগ দেখতে পারছে। মানে ওয়াজেদ মিয়া তাকে পিটাইতো শেখ হাসিনাকে, ওই পিটানোর দাগ তার শরীরে ছিল। এই জিনিসগুলাও এই বইতে লেখা আছে। আর শেখ হাসিনার সাথে যেহেতু ওয়াজেদ মিয়ার কোনো সম্পর্ক ছিল না, শেখ হাসিনার একটা বয়ফ্রেন্ড ছিল মৃণাল কান্তি দাস, ওনার একটা ছেলে, ওনার সাথে অনেকবার আলাদা ঘুরতে যেত আর কি। তো এটা তার বয়ফ্রেন্ড ছিল। তো এরকম অনেক কিছু গোপন কথাবার্তা আছে, এই বইটা পড়লে আপনার ভালো লাগবে। তো লাস্টে আমি এটা বলতে চাই যে লেখক যে ও লিখেছেন, ওনার একটাই উদ্দেশ্য ছিল বোঝানো যে আমি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলাম, আওয়ামী লীগকে খুব মনে প্রাণে ধারণ করতাম, বাট পরে আমার এই বিশ্বাসের জায়গা ভঙ্গ হয় এবং আমি বুঝতে পারি যে আসলে আওয়ামী লীগ কত ভয়ঙ্কর এবং শেখ হাসিনা কত বেইমান একটা পার্সন, এবং তার কথা মতো আমি কত বড় তার কথা শুনতে যায় আমি কত বড় অন্যায় করে ফেলছি। এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছেন মতিউর রহমান মন্টু এই বইতে, আমার ফাঁসি চাই। সো এই বইটা পড়েন, এই বইটা আসলে খুব ইন্টারেস্টিং। কখনোই আমার মনে হয় না যে ইট ইজ বোরিং, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি খুব মজার মতো রিড করে গেছি আর কি। অ্যান্ড ইট ইজ বিকামিং রেলিভেন্ট ডে বাই ডে, যতদিন যাচ্ছে এই বইটা স্ট্রাইকিংলি ট্রুথ। শেখ হাসিনা এই ধরনের পার্সন, এবং আপনি দেখেন সে কীরকম করে, সে ইন্ডিয়াতে বসে সিনিয়র নেতাদের সাথে কথা বলে না, একদম জুনিয়র যে চেলা, মানে রাস্তার যে সন্ত্রাস, এদের সাথে, পাতি নেতাদের সাথে সে কথা বলে। তার লেভেলটা কীরকম, দ্যাট ইজ হার লেভেল। সে উচ্চ নেতাদের সাথে কথা বলতেছে না, কিন্তু সে কিন্তু ফোন লিক হইতেছে কি জুনিয়র পাতি নেতাদের সাথে কথা বলে।
এরকমই এটাই তো তার অ্যাকচুয়াল পরিণতি। সে টাকা দেখলে নোট দিয়ে খাবলায় ধরে তার বোন, তারা এরকমই, এটা লুটপাট করার জন্য আসছে বাংলাদেশে। তাদের একটাই কথা, বাংলাদেশে আসবো, বাংলাদেশে লুটপাট করবে এবং যতদিন বেঁচে থাকবো বাংলাদেশের জনগণের শান্তিতে থাকতে দিব না। এটা হচ্ছে শেখ হাসিনা আসল উদ্দেশ্য। এবং ভারতও পিছনে আছে অবশ্যই। ভারত এবং শেখ হাসিনা জানে যে ভারত যেহেতু ব্যাকিংয়ে আছে, তো একদিন আমি বাংলাদেশে ঠিকই প্রধানমন্ত্রী হয়ে যাব, এটা সে আবার হবে। এবং এটা ভারত যেহেতু ব্যাকিং আছে, এটা তার একটা দিস ইজ কনফিডেন্ট। এবং আমরা এটা বুঝতেই পারতেছি যে সিচুয়েশন, ঘটনা যেটা হচ্ছে আবার ওদিকেই যাচ্ছে, কেন জানি মনে হচ্ছে যে সে আবার ফিরে আসবে। হোয়াট এভার, আল্লাহ তাআলা ভালো জানেন। তো থ্যাংক ইউ আমার বই রিভিউ শোনার জন্য। আমি এই বইটার উপর জাস্টিস করার চেষ্টা করলাম, যে এত বড় রিভিউ মনে হয় এই বইয়ের উপর কেউ দেয় নাই আজ পর্যন্ত, আমি দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ। বাই।